গত 8 ফেব্রুয়ারি 570 গোল্ড এভিনিউ বাফেলো নিউ ইয়র্কে ডিপিইউ কমিউনিটি সেন্টারের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিপিইউ কমিউনিটি সেন্টারের প্রেসিডেন্ট ডেবরা টার্লি, নিউ ইয়র্ক স্টেট অ্যাসেম্বলি সদস্য, কংগ্রেস সদস্য, ডিপিইউ মেয়র কেভিন পিটারসন, গ্লাসগো ম্যানেজমেন্টের মালিক এবং প্রেসিডেন্ট টম সুইনি, গভর্নর ক্যাথি হোকুল এবং নিউ ইয়র্ক স্টেট সিনেটর প্যাট্রিক এম গ্যালিভান অফিসের প্রতিনিধিরা সহ কমিউনিটির বিভিন্ন বিশিষ্ট ব্যক্তি। ডেবরা টার্লি জানান, ডিপিইউ কমিউনিটি সেন্টারে লন্ড্রি সুবিধা, জিমনেশিয়াম এবং কমিউনিটি সেন্টার রয়েছে, যেখানে আর্টস প্রোগ্রাম, বাচ্চাদের জন্য নৃত্য প্রোগ্রাম সহ নানা ধরনের কার্যক্রম অনুষ্ঠিত হবে। উদ্বোধন উপলক্ষে সেন্টারে বিনামূল্যে পিৎজা পরিবেশন করা হয় এবং অতিথিদের জন্য ফ্রি ডিনারের ব্যবস্থা করা হয়। এটি একটি আনন্দমুখর সন্ধ্যায় পরিণত হয়, যেখানে স্থানীয় কমিউনিটি সদস্যরা একত্রিত হয়ে সেন্টারের নতুন দিক সম্পর্কে জানার সুযোগ পান। গত 8 ফেব্রুয়ারি 279 গিলফোর্ড এভিনিউ বাফেলো নিউ ইয়র্কে হেল্প ফর বাংলাদেশি কমিউনিটির উদ্যোগে বসন্ত উৎসব ও ভ্যালেন্টাইন্স ডে উদযাপন করা হয়। অনুষ্ঠানে সংগঠনের প্রেসিডেন্ট জনাব আজিজ, শাহনাজ বেগম সহ প্রবাসী বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সাংস্কৃতিক সন্ধ্যায় প্রবাসী বাংলাদেশি স্থানীয় শিল্পীরা গান পরিবেশন করেন। আয়োজকরা জানান, প্রবাসে বাংলাদেশের সংস্কৃতি ধরে রাখার লক্ষ্যে তারা নিয়মিত এ ধরনের আয়োজন করে যাচ্ছেন। অনুষ্ঠানে অতিথিদের জন্য বিশেষ ডিনার পার্টির ব্যবস্থা করা হয়। গত 14 জানুয়ারি গভর্নর ক্যাথি হোকুল অ্যালবেনিতে তার বার্ষিক স্টেট অব দ্য স্টেট ভাষণ দেন। 2025 সালের জন্য গভর্নরের পরিকল্পনায় নিউ ইয়র্ক রাজ্যে বাচ্চাদের ও শিক্ষার সমর্থনে একাধিক উদ্যোগ অন্তর্ভুক্ত রয়েছে। প্রস্তাবিত উদ্যোগগুলোর মধ্যে বাচ্চাদের একটি বিনামূল্যে ইউনিভার্সাল স্কুল মিল প্রোগ্রাম অন্তর্ভুক্ত। গভর্নর হোকুল তার ভাষণে নিউ ইয়র্কের বাচ্চাদের এবং তাদের পরিবারকে সমর্থন করার প্রয়োজনীয়তা উল্লেখ করেন। বাচ্চাদের ট্যাক্স ক্রেডিট বাড়িয়ে 4 বছরের কম বয়সী বাচ্চাদের জন্য সর্বাধিক $1000 এবং 2026 সালে 4 বছরের বেশি বয়সী শিশুদের জন্য $500 করার প্রস্তাব করা হয়েছে। এছাড়া সকল স্কুলের শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে দুপুরের মিল প্রদানকারী ইউনিভার্সাল স্কুল মিল প্রোগ্রাম চালু করার ঘোষণা দেন। এছাড়া শিক্ষা ক্ষেত্রে আরও কিছু উদ্যোগের কথা বলা হয়েছে, যেমন ডিস্ট্রাকশন ফ্রি লার্নিং, কলেজ ইন হাই স্কুল সুযোগ তহবিল এবং গেট অফলাইন গেট আউটসাইড 2.0 প্রোগ্রাম। ট্রাম্পের দায়িত্ব গ্রহণের পর নিউ ইয়র্কে বেকারত্বের হার দ্রুত বাড়ছে, যা যুক্তরাষ্ট্রের বেশিরভাগ রাজ্যের তুলনায় বেশি। ওয়ালেট হাবের এক গবেষণায় দেখা গেছে, গত সপ্তাহে নিউ ইয়র্ক রাজ্যে বেকারত্বের সংখ্যা তৃতীয় সর্বোচ্চ। এক সপ্তাহের ব্যবধানে এই হার 27% বেড়েছে। ওয়াশিংটন ডিসিতে 83% এবং কানসাসে 50% বৃদ্ধি পেয়েছে। নিউ ইয়র্কে এটি গত বছরের তুলনায় 11% বেশি। ওয়ালেট হাবের তালিকায় বেকারত্ব বৃদ্ধির ক্ষেত্রে নিউ ইয়র্কের সবচেয়ে বেশি সংকটে থাকা রাজ্যগুলোর মধ্যে রাখা হয়েছে, যেখানে 1 নম্বর মানে সবচেয়ে খারাপ অবস্থা আর 25 নম্বর গড় অবস্থান বোঝায়। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার প্রতিশ্রুত ডিপোর্টেশন অভিযান বাস্তবায়ন না হওয়ায় বিরক্ত। এক প্রতিবেদনে বলা হয়েছে, তিনি চেয়েছিলেন দায়িত্ব গ্রহণের পরপরই মার্কিন ইতিহাসের সবচেয়ে বড় ডিপোর্টেশন অভিযান শুরু হবে, কিন্তু বাস্তবে তা সম্ভব হয়নি। হোয়াইট হাউস এ প্রতিবেদন অস্বীকার করে বলেছে, প্রেসিডেন্ট ট্রাম্পের নেতৃত্বে শত শত সহিংস অপরাধী ও গ্যাং সংশ্লিষ্ট অভিবাসী ইতিমধ্যে গ্রেফতার ও বহিষ্কার করা হয়েছে। অভিবাসন কর্তৃপক্ষকে প্রতিদিন 1200 থেকে 1500 গ্রেফতারের নির্দেশ দেওয়া হয়েছে, তবে এটি লক্ষ লক্ষ অভিবাসী বহিষ্কারের ট্রাম্পের প্রতিশ্রুতি পূরণের জন্য যথেষ্ট নয়। সর্বোচ্চ একদিনে 1100 জনকে গ্রেফতার করা হলেও নিয়মিতভাবে এটি 1000 এর নিচেই থাকছে। ট্রাম্পের এ নিয়ে অসন্তোষ বাড়ছে। টেক্সাসে কর্মস্থলে যাওয়ার পথে জ্বালানি নিতে থামার পরই আইসের এজেন্টরা হঠাৎ এসে জোসে লুইসকে আটক করে। 2010 সালে মেক্সিকো থেকে আসা 5 সন্তানের এই পিতা দ্রুত হ্যান্ডকাপ পরিয়ে ডিপোর্টেশনের প্রক্রিয়ায় নিয়ে যাওয়া হয়। তার গ্রেফতারের পর পরিবারটি চরম সংকটে পড়েছে, কারণ তিনি ছিলেন একমাত্র উপার্জনকারী। স্ত্রী রোজা বলেন, বাচ্চারা প্রতিদিন বাবার কথা জিজ্ঞেস করছে, কিন্তু আমি সত্য বলতে পারছি না। ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের অধীনে অভিবাসীদের বিরুদ্ধে ব্যাপক অভিযান পরিচালনা করছে। আইস গ্রেফতারের হার দ্বিগুণ করেছে এবং ইতোমধ্যে 10,000 জনকে সামরিক বিমানে বহিষ্কার করা হয়েছে। এই কঠোর নীতির ফলে যুক্তরাষ্ট্র জুড়ে অভিবাসী সম্প্রদায়ের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
ট্রাম্প প্রশাসন বিশ্ববিদ্যালয়, হাসপাতাল ও বৈজ্ঞানিক প্রতিষ্ঠানের জন্য মেডিকেল গবেষণা তহবিল থেকে বছরে $4 বিলিয়ন কাটার সিদ্ধান্ত নিয়েছে। ন্যাশনাল ইনস্টিটিউটস অব হেলথ গবেষণার জন্য পরোক্ষ খরচ কমিয়ে দিয়েছে, যার ফলে ভবন, সরঞ্জাম ও সহায়ক কর্মীদের জন্য বরাদ্দ সীমিত হবে। NIH জানিয়েছে অনুদানের মাত্র 15% প্রশাসনিক ব্যয়ের জন্য ব্যবহার করা যাবে, যা আগের তুলনায় বড় ধরনের কাটছাড়। ট্রাম্প সমর্থক ইলন মাস্কের ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সি এই পদক্ষেপকে প্রশংসা করে, তবে গবেষকরা এই সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছেন। ম্যাট ওয়েন্স বলেন, এটি জীবন রক্ষাকারী গবেষণাকে ধ্বংস করবে। ডেমোক্র্যাট সেনেটর প্যাটি মারে একে বিপর্যয়কর বলে অভিহিত করেন, যা শিশুদের চিকিৎসা ও ক্লিনিক্যাল ট্রায়ালে বিপজ্জনক প্রভাব ফেলবে। ফেডারেল আদালত ট্রাম্প প্রশাসনের USAID কর্মীদের ছুটিতে পাঠানোর এবং বিদেশ থেকে ফিরিয়ে আনার পরিকল্পনায় অস্থায়ী স্থগিতাদেশ দিয়েছে। ট্রাম্প প্রশাসন সংস্থাটির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে তহবিল বন্ধের উদ্যোগ নেয়, যা আদালতে চ্যালেঞ্জের মুখে পড়ে। বিচারক কার্ল নিকোলাস সরকারের 2200 কর্মীকে ছুটিতে পাঠানো এবং 500 জনকে পুনর্বহালের নির্দেশ দেন। ট্রাম্প সমর্থক ইলন মাস্ক এই উদ্যোগকে সমর্থন করলেও গবেষকরা একে মানবিক বিপর্যয় বলে অভিহিত করেছেন। একাধিক USAID কর্মী আদালতে অভিযোগ করেছেন যে আকস্মিক এই পদক্ষেপ তাদের জীবন সংকটে ফেলেছে। কেউ গর্ভাবস্থায় চিকিৎসা ঝুঁকিতে পড়েছেন, কেউ আর্থিক ক্ষতির মুখে, আবার কেউ গৃহহীন হওয়ার আশঙ্কায়। ট্রাম্প প্রশাসনের এই পদক্ষেপ আইনি বিতর্ক উস্কে দিয়েছে, কারণ USAID কংগ্রেস অনুমোদিত একটি সংস্থা, যা প্রেসিডেন্টের নির্বাহী আদেশে বন্ধ করা সম্ভব নয় বলে দাবি করা হচ্ছে। দক্ষিণ আফ্রিকার সংখ্যালঘু শ্বেতাঙ্গদের প্রতিনিধিত্বকারী কয়েকটি সংগঠন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি পরিকল্পনা প্রত্যাখ্যান করেছে। এই পরিকল্পনায় দেশটির নির্যাতিত শ্বেতাঙ্গ নাগরিকদের যুক্তরাষ্ট্রে শরণার্থীর মর্যাদা দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। ট্রাম্প তার নির্বাহী আদেশে দক্ষিণ আফ্রিকার সরকারের বিরুদ্ধে দেশটির শ্বেতাঙ্গ নাগরিকদের অধিকার লঙ্ঘনের অভিযোগ তোলেন এবং এর জন্য ত্রাণ ও আর্থিক সহায়তা বন্ধ করার ঘোষণা দেন। তিনি অভিযোগ করেন, দক্ষিণ আফ্রিকা সরকার শ্বেতাঙ্গ কৃষকদের উপর সহিংস হামলা চালাতে দিচ্ছে এবং এমন একটি ভূমি বাজেয়াপ্তকরণ আইন প্রণয়ন করছে, যার অধীনে কৃষি সম্পত্তি জব্দ করা যাবে। তবে দক্ষিণ আফ্রিকা সরকার এই অভিযোগ নাকচ করে দিয়েছে, বলেছে ট্রাম্প প্রশাসনের বর্ণনা ভুল তথ্যের উপর ভিত্তি করে। দক্ষিণ আফ্রিকার মোট জনসংখ্যার প্রায় 7% শ্বেতাঙ্গ। দেশব্যাপী চালানো অপারেশন ডেভিল হান্টে আইনশৃঙ্খলা বাহিনী 1308 জনকে গ্রেফতার করেছে। রবিবার পুলিশ সদর দপ্তর এ তথ্য নিশ্চিত করেছে। সূত্র জানায়, গত রাত থেকে আজ দুপুর পর্যন্ত গ্রেফতারদের মধ্যে মহানগর এলাকায় 274 জন এবং বিভিন্ন রেঞ্জে 1034 জন রয়েছে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে অন্তর্বর্তী সরকার শনিবার এই অভিযানের সিদ্ধান্ত নেয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে অনুষ্ঠিত এক সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় দিল্লির বিবৃতি সম্পর্কে কঠোর মন্তব্য করেছে। গত 9 ফেব্রুয়ারি এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রফিকুল আলম বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ধানমন্ডি 32 নম্বর বাড়ি ভাঙার বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি অনাকাঙ্ক্ষিত এবং অনভিপ্রেত। তিনি আরও বলেন, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে অন্য দেশের বিবৃতি প্রত্যাশা করা হয় না। এর আগে 6 ফেব্রুয়ারি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক বাসভবন ভাঙা অত্যন্ত দুঃখজনক এবং এটি স্বাধীনতা সংগ্রামের প্রতীক। এ বিষয়ে বাংলাদেশ সরকারের প্রতিক্রিয়া ছিল, তারা প্রতিবেশী দেশে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি দেখেছে, তবে অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে বাংলাদেশের কোনো মন্তব্য থাকে না এবং তা প্রত্যাশিতও নয়। বাংলাদেশ জাতীয় ফুটবল দলের জার্সিতে হামজা চৌধুরীর অভিষেক হতে পারে 25 মার্চ ভারতের বিপক্ষে এশিয়ান কাপের বাছাই পর্বে প্রথম ম্যাচে। হাভিয়ের কাবরেরা ঘোষিত 38 সদস্যের প্রাথমিক দলে শেফিল্ড ইউনাইটেডের ডিফেন্সিভ মিডফিল্ডার হামজা চৌধুরী স্থান পেয়েছেন। এছাড়া প্রাথমিক দলে আরেকটি উল্লেখযোগ্য নাম হল ফাহমেদুল ইসলাম, যিনি ইতালির আলবিও কালচোতে মিডফিল্ডার হিসেবে খেলেন। এছাড়া বাংলাদেশ প্রিমিয়ার লিগের প্রথম পর্বে ক্লাব না পাওয়া জামাল ভুঁইয়া বসুন্ধরা কিংসের 14 ফুটবলারের মধ্যে জায়গা পেয়েছেন, তবে চোটের কারণে বিশ্বনাথ ঘোষকে বাদ পড়েছে। এছাড়া আবাহনী থেকে 8 জন, মোহামেডান থেকে 6 জন এবং গোলরক্ষক হিসেবে 5 জন ফুটবলার ডাক পেয়েছেন। ব্রাত্য থেকেছেন স্থানীয়দের মধ্যে রাকিব হোসেন ও রহমতগঞ্জের স্ট্রাইকার নাবিব নেওয়াজ জীবন।